মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল 255 ভোট পেয়ে নির্বাচিত, সংসদে এমপিদের অভ্যর্থনা। অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ হাই কমিশনারের। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক, তদন্তের পর দীপক চন্দ্রকে শোকজ। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র দাবি। যশোরে ইমাম মুয়াজ্জিন খাদেমের ভাতার তালিকায় জালিয়াতি। অভিযোগের তীর 2 জামাত নেতার দিকে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং জামালপুরে চাচা ভাতিজা হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন। ঝিনাইদহে কৃষক খুনের দায়ে একজনের ফাঁসির আদেশ। দ্রুত রায় কার্যকরের দাবি বাদীপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 255 ভোট পেয়ে তিনি 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফল ঘোষণার পর তাকে অভ্যর্থনা জানান সংসদ সদস্যরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। 255 ভোট পেয়ে রাষ্ট্রের অভিভাবক নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হয়ে সংসদ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন। 349 জন ভোটার থাকলেও 343টি ব্যালট ব্যবহৃত হয়। এর মধ্যে 6 জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ ভোট পাওয়ায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনী কর্তা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ 35 বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করল জাতীয় সংসদ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতে চিকিৎসা শেষে ফেরা হলো না দেশে। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন কেড়ে নেয় প্রাণ। নিহত 2 বাংলাদেশের গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চায় স্বজনরা। সুস্থ হয়ে বাড়ি ফেরার ঠিক আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু। বাড়ি জুড়ে শোকাবহ পরিবেশ। বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নিহত হন। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার বাসিন্দা। কালীগঞ্জের বড়িয়া গ্রামের আলিমুজ্জামান সাজু চিকিৎসার জন্য যান কলকাতায়। দেশে ফেরার আগের দিন ঘুমের মধ্যে হোটেলে আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সন্ধ্যা 6টার সময় সংবাদ পাইছি মারা গেছে। চিকিৎসার জন্য কলকাতা যায়। কলকাতায় যে হঠাৎ আমরা জানতে পারি যে ওই হোটেলে ও মারা গেছে। কোনো মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না গ্রামে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের ছোট ভাই, সেজন্য আমাদের কাছে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। তেতুলিয়ার ঘোষপাড়ার বাসিন্দা রেপ্তি সরকারের বাড়িতেও শোকাবহ পরিবেশ। স্ত্রীর মৃত্যুর খবরে শোকে পাগল প্রায় স্বামী বাড়ি থেকে বেরিয়ে এখনও নিখোঁজ। স্বজনরা জানান রেপ্তির শ্বশুর শাশুড়ি ভারতে বসবাস করেন। তাদের সঙ্গে দেখা করতে ও চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সে অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া গিয়েছিল। আর ওরা শ্বশুর শাশুড়ি এখান থেকে 15 বছর আগে এখান থেকে চলে গেছে। ওরা ওখানে বসবাস করে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্বজনরা। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে ভারতের কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, এ ঘটনায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। খুব দুঃখের কথা। আর ওইখানে যা যা করা আছে
অ্যাজ ফার এজ আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, অথচ বাংলাদেশে স্কুলের প্রধান শিক্ষক। খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে মিলেছে ভারতে ভোটার হওয়ার তথ্য। তবে সব অভিযোগ অস্বীকার করে তার দাবি ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। নিয়াবুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক শিরোনামে গত বছরের জুনে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু। খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। এছাড়া স্কুলের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তে নামে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আলাদা কমিটি। চলতি বছরের 1 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে দেয়া প্রতিবেদনে পাইকগাছার ইওনো ওয়াসিউজ্জামান চৌধুরী উল্লেখ করেন, দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীকে বাংলাদেশের নাগরিক হতে হয়। এরপর 26 ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠান অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা। একই ধরনের প্রতিবেদন দেয় জেলা শিক্ষা অফিসের তদন্ত কমিটিও। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। তদন্তে যে বিষয়টি এসেছে সেটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে প্রেরণ করি। আমি একটা তদন্ত রিপোর্ট প্রস্তুত করে আমাদের যে উপপরিচালক তাকে আমি জমা দিয়ে দিয়েছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারকে শোকজ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। লিখিত জবাবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। আদৌ আমি কখনো ভারতে ভোটার হইনি, ভোট দেইনি এবং আমি ভারতের নাগরিক না। এটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে ফাঁসানোর জন্য। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকেই খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন দীপক চন্দ্র সরকার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার তালিকা তৈরিতে জালিয়াতির অভিযোগ উঠেছে। পাজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে 2 জামাত নেতার নাম তালিকায় যুক্ত করার অভিযোগ মুসল্লিদের। প্রতিকার চাইতে গিয়ে উল্টো বরাদ্দ অন্য মসজিদে দেয়ায় ক্ষোভে ফুঁসছে তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল বৃদ্ধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদ। দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আব্দুর রহমান এবং খাদেম হিসেবে আছেন আব্দুর রাজ্জাক। কিন্তু সরকারি সহায়তার তালিকা প্রণয়নের সময় ঘটে চরম জালিয়াতি। অভিযোগ উঠেছে, প্রকৃত ইমাম ও খাদেমকে বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে খাদেম দেখিয়ে তালিকা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে জামায়াতের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর কাছে লিখিত অভিযোগ দেন বিক্ষুব্ধ মুসল্লিরা। পরে ওই এমপি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে। কিন্তু অভিযোগ উঠেছে, কোনো তদন্ত ছাড়াই দলীয় স্বার্থ রক্ষায় সে বিতর্কিত তালিকাটি পুনরায় দফতরে পাঠিয়ে দেওয়া হয়। সবশেষ বিতর্ক এড়াতে স্থানীয় এমপি পুরো মসজিদের নাম পরিবর্তন করে অন্য একটি মসজিদের নামে তালিকায় অন্তর্ভুক্ত করেন। এতে ক্ষোভ আরো বেড়ে যায় এলাকাবাসীর। মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ আব্দুল তবিবুর রহমান সে আমার স্থানে অর্থাৎ ইমামের স্থানে তার নাম দিয়ে দেয়। ইমাম এবং খাদেমের নাম বাদ দিয়ে জামাতের তবিবুর রহমানের যে ক্যাশিয়ার ওর নাম দিয়েছে, আর খাদেমের জায়গায় আব্দুল মুতালেবের নাম দিয়েছে। আমাদের মসজিদের টাকা নিয়ে অন্য মসজিদে দিচ্ছে, আমাকে মসজিদ বঞ্চিত করিয়ে দুর্নীতি করতেছে। আমরা এটি চাই না। আমাকে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এরাই প্রাপ্য, এরাই পাবে। এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। ফোনে সাড়া দেননি যশোর 6 আসনের স্থানীয় সংসদ সদস্য। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালিকা চূড়ান্ত করার আগে আরও যে অধিকতর যাচাই বাছাই করা হবে, যে অভিযোগগুলো আছে এগুলোর বিষয়ে তদন্ত হবে। তদন্ত হয়ে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে ইমামদের 5,000, মুয়াজ্জিনদের 3,000 ও খাদেমদের 2,000 টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরের 11টি ইউনিয়নের 77টি মসজিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, যশোর।
বাংলার সময় আরও থাকছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। 8টি রেড জোন সহ 41টি ওয়ার্ডে ছিটানো হচ্ছে অত্যাধুনিক কীটনাশক। সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ। জামালপুরে চাচা ও ভাতিজাকে হত্যা মামলায় 7 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে 7 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মোহাম্মদ নিজামউদ্দিন এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার বিরোধের জেরে 2016 সালের 16 মে রাতে গান বাজনার কথা বলে সাকওয়াত ও সোহেল নামে 2 আসামি চাচা মোহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর 1 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে 2025 সালের 28 মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুস আলী ও তার ছেলে আলামিন। বগুড়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক নামে 1 ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলেটে আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবলুকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরাসরি যাচ্ছে সেখানে। না থাকলে আপনাদের উন্নয়ন হবে না। গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যেটা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকবো, ভবিষ্যৎকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্ট ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারে। আমরা সরকারে আশা করি, আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি। বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশে অভ্যাস থাকে উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তাই আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের সাংবাদিক ভাইয়া, আপনারা অনেক কষ্ট করছেন স্বাধীনভাবে। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সংসদের তরফ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আমরা এই প্রেসের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদ ভবনে ব্রিফ করছিলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 8টি রেড জোনের পাশাপাশি 41টি ওয়ার্ডে ছিটানো হচ্ছে মার্কিন কীটনাশক বিটিআই। সচেতনতা বাড়াতে বিতরণ করা হয় লিফলেটও। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মশা নিধনে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই, যা কেবল মশা ও মাছির লার্ভাকেই ধ্বংস করে। বিশ্ব মশা দিবসে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে নগরীর ফিরিঙ্গি বাজারের পাথরঘাটা থেকে শুরু হয় এই কার্যক্রম। সচেতনতা বৃদ্ধিতে বিতরণ করা হয় লিফলেটও।
এক সপ্তাহব্যাপী আগে ক্র্যাশে যাব, এরপর আমরা মাসব্যাপী এটাকে কন্টিনিউ করব। নগরীর কোতোয়ালি, বন্দর, বায়েজিদ ও হালিশহর সহ ডেঙ্গুর 8টি রেড জোন চিহ্নিত করে মশক নিধনে কাজ করছে প্রশিক্ষিত 60 জন কর্মী। প্রতিটি ওয়ার্ডে রয়েছে 30 জন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। এই ওষুধটা আমরা বেড ইফেক্টিভ হিসাবে আমরা পেয়েছি। এছাড়া আমরা অ্যাডাল্টিসাইডের জন্য ডেল্টামেথ্রিন ইউজ করছি। লার্ভিসাইডের জন্য আমরা আরও একটা ওষুধ ইউজ করছি, সেটা হচ্ছে টেমিসন। এখন এইটা দিয়ে আমরা এখন একটা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। ডেঙ্গুর যে প্রভাব বিস্তার যেন না করে, যে কিভাবে এটাকে আরও বেশি কমিয়ে রাখা যায়, এই অনুযায়ী আমরা লিফলেট বিতরণ করবো, তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো প্রত্যেকটা স্কুলে। গত বছরের এই সময়ে চট্টগ্রামে ডেঙ্গুতে 750 আক্রান্ত ও 8 জনের মৃত্যু হয়। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন 550। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। দুপুরে নগরের 5 নম্বর ওয়ার্ডে শুরু হওয়া এই কার্যক্রম পরিদর্শন করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। এ সময় তিনি জানান, মশার উপদ্রব কমাতে নিয়মিত লার্ভিসাইড প্রয়োগ ও ফগিং এর পাশাপাশি লার্ভা ধ্বংস ও জন্ম নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ওয়াটার বোম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ। ড্রেন, নালা, ময়লার স্তূপ আর জমে থাকা পানিতে বংশবিস্তার। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বিভাগের 10 জেলায় 5 শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। অথচ মশক নিধনে কোটি কোটি টাকা খরচ করেও মিলছে না প্রতিকার। নোংরা ড্রেনের পানি, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি আর ময়লার স্তূপ, এমন পরিবেশেই নির্বিঘ্নে বংশ বিস্তার করছে মশা। খুলনা নগরীর বিভিন্ন এলাকায় এখন প্রায় একই চিত্র। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন ড্রেন, নালায় বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। এইরকম পানি 24 ঘন্টা যদি খায় তা সে জায়গায় ডেঙ্গু হবে না হবে? মা দিয়ে যায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ওষুধগুলো সরকার থেকে আসে ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা পর্যাপ্তভাবে পাই। মশার এমন উপদ্রবের মধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সবশেষ এক সপ্তাহে নতুন করে ভর্তি হয়েছেন 200 জন। জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 298 জন। শুধু খুলনা জেলা নয়, বিভাগ জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। জ্বর হওয়ার পরে আমরা নাপা ঔষধ খাওয়াই, বেশি হয়, কমতেছে না। গা ব্যথা, মাথা ব্যথা প্রচন্ড। পরীক্ষা করাইছি, ডাক্তার দেখাইছি, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে ধরা পড়লো। মশক নিধন জোরদার, পরিচ্ছন্নতা ও জ্বর সহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ তাদের। কারো জ্বর হইলে অবহেলা করা যাবে না, যেহেতু ডেঙ্গু একটা জ্বর, এই জ্বরটি ডেঙ্গু কিনা এটা অবশ্যই পরীক্ষা করতে হবে। সুতরাং এখন থেকে শুরু হয়েছে, সামনে আরও 2 মাস কিন্তু এর প্রাদুর্ভাব খুব ভয়াবহ আকার ধারণ করবে। কেসিসির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে 22, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেশি। এসব এলাকাকে রেড জোন ঘোষণা করে চলছে বিশেষ মশক নিধন কর্মসূচি। খুলনা শহরের 10 লক্ষ মানুষ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আছে। এই বাড়িঘরের আঙ্গিনা তাদের নিজেদেরকে বসে করতে হবে, তা না হলে এইটি এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, সবশেষ 2 বছরে মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 15 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলা সময় আরও থাকছে। ট্যুরিস্ট ভিসা চালুর পরও ভারত ভ্রমণের আগ্রহ কমেছে। বাড়তি ভিসা ফি ও স্লট জটিলতায় কমেছে যাত্রী। রাজস্ব বঞ্চিত সরকার, ব্যয় কমানোর দাবি। চট্টগ্রামে এখনও কাটেনি গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় ক্ষোভ প্রকাশ করেন যান চালকরা। গ্রাহকদের অভিযোগ, সরবরাহ কমে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন তারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় অনেকেরই সারাদিনের আয় নেমে এসেছে শূন্যের কোঠায়। চট্টগ্রামে দৈনিক 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ নেমেছে 150 মিলিয়ন ঘনফুটের নিচে। আজকে ঘুমাইতে পারি নাই, 3টা বাজে আসি বসে রয়েছি। গ্যাসের নিয়ে সমস্যা আমাদের, সমস্যার কারণে ভাড়া মারতে পারি না ঠিক মতো। কালকে রাত্রে সিরিয়াল দিয়েছে, গ্যাসটা পাই না। আর কবে আসবে ঠিকানা ওইবার দিতে আসে না। 4টা বাজে আইসে এই পর্যন্ত গ্যাস পাই নাই। গ্যাস কষ্ট করে লবার পর যাত্রী যদি আমরা 10টা ভাড়া চাই, যাত্রী তখন ড্রাইভারে মারবেলা ধরে।
দুটি শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, চাঁদা তোলাকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা এক বাস শ্রমিককে মারধর করে। এ নিয়ে বুধবার রাতে দুই সংগঠনের নেতারা বৈঠক করলেও সমাধান হয়নি। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চাপায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শরীয়তপুরের নড়িয়ায় সকালে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন হজরত আলী নামে এক ব্যক্তি। এ সময় পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে ভোরে পঞ্চগড়ের মন্নাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে 17 জন আহত হন। অন্যদিকে মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। যশোরে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভোরে তাসমিরা নামে এক প্রসূতি নারীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার আয়েশা আক্তারের নেতৃত্বে শুরু হয় অস্ত্রোপচার। অপারেশনের পর শিশুকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ পাওয়ার পর শিশুর মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থান কাটা দাগ দেখতে পান স্বজনরা। এ সময় অপারেশন সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে জন্মের আগে কোনো কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আপনাদের বাচ্চা ইমার্জেন্সি চিকিৎসা চলতেছে, তা আমি ওই ওয়ার্ডের ভিতরে শেষে চলে গেছি যে ইমার্জেন্সি চিকিৎসা এত সময় কি করে চলে। গেলে আমার ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে এবার পরে যে আমার ডেকে এনে বলতেছে 10:30টার পরে যে আপনার বাচ্চা মারা গেছে। বড় ডাক্তারে তো আপনার অপারেশন করি, এই যে যারা আপনার ইন্টারনেট করে এরাই আপনার অপারেশন করে। ওই বাচ্চা যখন নিয়ে যায় ওর নাকে, মুখে, সমস্ত জায়গায় রক্ত দেখেছি। ওরে যখন প্রথম নিয়ে যায় তখনও দেখেছি, আবার ওখান থেকে ব্যাক এনে তখনও দেখেছি ওর গায়ে রক্ত। কেউ চিকিৎসা অবহেলার সাথে বা অপারেশনের ত্রুটির সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্থা নিব। মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বুধবার গজারিয়া থানার চরবাউশিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সবাই একটি অটোরিকশায় থাকা 2 ব্যক্তিকে তল্লাশি করে হ্যান্ডকাফ ও 2টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকা থেকে চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 2টি অটোরিকশা। হবিগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন ও 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 55 বিজিবি অধিনায়ক জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন সাতছড়ি বনের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে মিঠামইন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিঠামইন বাজার শেড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। ফরিদপুরে প্রবাসী মারুফ মাতুব্বর হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 1 মাস অতিবাহিত হলেও শুধুমাত্র একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুরে ফতুল্লার মাছদাইর ও চটলার মাঠ এলাকায় 3টি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চটলার মাঠ এলাকায় তাজ কমিউনিটি সেন্টার ও হামিদ কনভেনশন হল নামে 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 100 ফুট পাইপ, 6টি রেগুলেটর ও 4টি স্টার বার্নার সহ বিভিন্ন সরঞ্জাম।
নানা অব্যবস্থাপনা নড়াইলের লোহাগড়া পৌরসভায়। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধা। বরাদ্দ পেলে সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মধু সরকারের ছবি ও সজীব রহমানের তথ্য নিয়ে রিপোর্ট। নামে মাত্র পৌরসভা, ন্যূনতম নাগরিক সুবিধা না পাওয়ার অভিযোগ পৌরবাসীর। নড়াইলের লোহাগাড়া পৌরসভায় প্রায় লাখখানেক মানুষের বসবাস। তবে সড়কের বিভিন্ন স্থানে নেই বাতি, পানি সরবরাহ ব্যবস্থাও অপ্রতুল। ভাঙাচোরা রাস্তাঘাটে অল্প বৃষ্টিতেই বাড়ে ভোগান্তি। বেহাল দশার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায়। স্কুল, বাজার ও সরকারি দফতর সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ময়লার ভাগাড়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নাগরিক কর দিয়ে পাচ্ছেন না কোনো সুবিধা। নাগরিক হিসেবে আমরা কোনো পৌরসভার সেবা পাই না। পৌরসভার সামনেই কি বেহাল দশা ময়লার। রাস্তাঘাটের জলাবদ্ধতা, ভাঙাচোরা, ড্রেনের কোনো ব্যবস্থা নাই, পানি বেঁধে থাকে। আমার বিদ্যালয়ে কোমলমতি শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পৌরসভার মধ্যে থাইকেও আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এদিকে বরাদ্দ স্বল্পতার কারণে এমন দুর্ভোগ স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, RUTDP প্রকল্পে বরাদ্দ প্রস্তাবনা অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এটা একটা গ শ্রেণীর পৌরসভা। সরকারের যে পরিমাণ বাজেট আসার কথা, উন্নয়নমূলক বাজেট, সেই প্রমাণ মনে হয় এখনো এখানে আসে না। পৌর কর্তৃপক্ষ থাকবেন, তাদেরই দায়িত্ব যে এটার জন্য নিজেদেরকে তৎপর হওয়া। আর আমি একজন MP হিসাবে অবশ্যই এক্ষেত্রে তারা তৎপর হলে আমার সার্বিক সহযোগিতা দিয়ে আমি মন্ত্রণালয় থেকে সেটা করার ব্যবস্থা, উদ্যোগ আমার অবশ্যই থাকবে। 14.87 বর্গ কিলোমিটার আয়তনের লোহাগড়া পৌরসভাটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থাপিত হয় 2003 সালে। সময় সংবাদ, নড়াইল। চরম হতাশা ও লোকসানের মধ্যে দিন কাটাচ্ছেন যশোরের পাট চাষিরা। সার, বীজ ও শ্রমিক খরচের ঊর্ধ্বগতি, পাশাপাশি অতিবৃষ্টি ও তাপদাহে পাটের কাঙ্ক্ষিত মান নিয়ে তৈরি হয়েছে সংকট। তবে কৃষি বিভাগ বলছে, সরকারি ক্রয় কেন্দ্রগুলো পুরোপুরি চালু করা হলে কৃষকরা উপকৃত হবেন। পাট জাগ দিয়ে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে চাষিদের কান্না। চৈত্র মাসের শুরুতে রোপণের পর তাপদাহ আর অসময়ের বৃষ্টিতে পাটের নানামুখী ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার অস্বাভাবিক উৎপাদন খরচ, বিঘাপ্রতি 1000 টাকা খরচের বিপরীতে বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি চাষিদের। চলতি বছর প্রতি মন পাট 2800 থেকে 3200 টাকার মধ্যে বিক্রি করা যাচ্ছে না। প্রচুর খরচ হচ্ছে, সার মাটি দিয়ে, চাষ দিয়ে, বীজ দিয়ে, ধরেন বিঘা প্রতি প্রায় 10,000 টাকা খরচ। পাটে আমাদের যে খরচ, তাতে দেখা যাচ্ছে যে আমাদের আরও গাঁটতে যাবে। ফলন কম বৃষ্টির কারণে, আবার সার ওষুধের দাম বেশি, তাপ অতিরিক্ত, যার কারণে পাট বাড়তে পারিনি। লাস্টে এসে পাটে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পাটের আগাছা শুকিয়ে যাচ্ছে। পাটটা এবারটা মধ্যশক্তি উড়াই গ্রাস করছে, ফলে প্রকৃত দাম কৃষকরা পাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এবং প্রাথমিক অবস্থায় চাষিরা ভালো দাম পেয়েছেন বলে দাবি তাদের। মাঠ পর্যায়ে অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে পাটের ফলন অত্যন্ত ভালো এবং কৃষক ভাইয়েরা ভালো দামও পাচ্ছে। সরকারিভাবে যে পাট ক্রয় কেন্দ্রগুলো যদি সব চালু করা হয়, তাহলে আমার মনে হয় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবে। এবছর জেলায় 24,400 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টর প্রায় 3.5 টন ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় সংবাদ, যশোর। প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হলেও বাড়েনি পাসপোর্টধারী যাতায়াত। নানা কারণে ভারত ভ্রমণে উৎসাহ হারাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। এতে ভ্রমণ খাতে সরকার হারাচ্ছে রাজস্ব। পর্যটকরা বলছেন, ভোগান্তি আর অর্থের খরচ কমলে বাড়বে ভ্রমণকারীর সংখ্যা। 2024-এর 5 আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশে যাতায়াত করতেন, যাদের বড় অংশ ছিল ভ্রমণ ভিসা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রেখে অন্যান্য সব সেবা বন্ধ করে ভারতীয় দূতাবাস। যাত্রী যাতায়াত কমে যায় 85%। পরে গত ফেব্রুয়ারিতে নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় এলে 28 জুন ট্যুরিস্ট ভিসা চালু করে ভারত। স্বস্তি আসে ভ্রমণ খাতে।
এদিকে ভিসা চালু হলেও নানান শর্ত, স্লট কেনা আর ধাপে ধাপে ভ্রমণ কর পরিশোধে নাজেহাল আবেদনকারীরা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে হারিয়েছেন ভারত ভ্রমণের আগ্রহ। ভিসা প্রক্রিয়া সহজ ও অর্থ খরচ কমালে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলট বাণিজ্যটা বন্ধ হয় তাহলে আমাদের যারা ভ্রমণ পিপাসী লোক আমরা ভ্রমণ করতে আরো সুবিধা হবে অনেক। ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমরা বলতে পারি যে আমরা স্লট মুক্ত ভিসা চাই। ইন্ডিয়ান ট্যাক্স নেয়, যাবতীয় প্রায় 10-12 হাজার টাকার মতন খরচা, এর জন্য মানুষ প্যাসেঞ্জার কম হয়। যেভাবে যাত্রী বাড়ার কথা বেনাপোল বর্ডারে, সেইভাবে যাত্রীর আগমন নাই বেনাপোল বর্ডারে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভারতে গমন করতে পারে, সে কারণে বাংলাদেশ তদন্ত কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই সার্বিক সহযোগিতা করছে। প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাচ্ছেন 1000-এরও বেশি বাংলাদেশি পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল 255 ভোট পেয়ে নির্বাচিত, সংসদে এমপিদের অভ্যর্থনা। অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ হাই কমিশনারের। এবং ভারতের পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক। তদন্তের পর দীপক চন্দ্রকে শোকজ, অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র দাবি। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।